নমস্কার, ঝালমুড়ির আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের যিনি অতিথি, তার জীবন কাহিনী যে কোনো সিনেমার গল্পকে হার মানায়, বা বলা ভালো তার জীবন কাহিনীকে নিয়ে একটি সিনেমা তৈরি করা যায়। তার সংঘর্ষের কাহিনী, তার জীবন সংগ্রামের কাহিনী নিয়ে আজকের বিশেষ অতিথির সঙ্গে চলুন আপনাদের পরিচয় করায়, আর তার জীবন সংগ্রামের বাকি কথা তারই মুখে শোনা যায়। আমাদের অতিথি সাহিত্যিক শ্রী নির্মল কুমার বন্দ্যোপাধ্যায়। সাহিত্যের ফুল ফোটাতে গিয়ে কাঁটার আঁচড়ে ক্ষতবিক্ষত, রক্ত ঝরেছে অবসন্ন শরীর মন, দুঃখ ক্ষোভ আর হতাশায় পীড়িত হয়েছে মনের ভুবন। কিন্তু সাহিত্যের পথ তো কণ্টলাকীর্ণ নয়, তাহলে কেন এই ক্ষোভ? কারণ জীবনের মাঝখানে সাহিত্যকে ভালোবেসে আঁকড়ে ধরতে গিয়ে স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটেছিল সহায় সম্বলহীন অনাথ যুবকের, যে লড়াই করে প্রতিষ্ঠিত করেছিল নিজেকে। বাণিজ্য বিষয়ে পড়াশোনা, মধ্য জীবনে ব্যস্ত হিসেব অধিকারী, উচ্চ বেতনভোগী সরকারি কর্মচারী, লক্ষ্য পূরণের দিকে ধাপে ধাপে ঠিক পথে এগিয়ে যাচ্ছিল জীবন। মাঝপথে ঢুকে পড়ল সর্বনাশা সাহিত্যের নেশা। সৃষ্টি সুখের উল্লাসে, আবেগে উচ্ছ্বাসে মাখামাখি জীবন ব্যাহত করলো বাস্তবের ভিত্তিভূমি। সৃষ্টির উত্তেজনায় মগ্ন থেকে ঘোরের মধ্যে কেটে গেছে দিবস জামিনী। নেশার মতো পরপর বই প্রকাশ, অর্থ নষ্ট, অর্থের প্রতি নির্মোহ ভাব ধনলক্ষ্মী সরে গেছে দূরে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় দুটো লাইন এখানে খুবই প্রাসঙ্গিক। সোনার মাছি খুন করেছি ভর দুপুর বেলা, হিসেব কষে বেহিসাবি স্বভাবে নেই চলা। কিন্তু বাস্তব তো ক্ষমা করে না, সংসারে অনেক দায়, সন্তানদের নিরাপত্তা, সহধর্মণীর চিকিৎসা, একটা আশ্রয়, উত্তর জীবন বেসমান। ঝনঝন শব্দে সব স্বপ্ন ভেঙে চুরমার, ধার দেনায় জর্জরিত, অক্ষমতার ক্ষমা হয় না, ধিক্কার অপমান অপযশ আর আত্মগ্লানিতে আত্মহননের ইচ্ছা। এতদিনের লড়াই সব নিষ্ফল, যুদ্ধে কঠিন পরাজয়, কিন্তু হারার আগে হার না মানার দীর্ঘ প্রত্যয়িত বরাবরই ছিল, যার জন্যই তো এত দূর উঠে আসা। কবির বাণী কানে বাজলো, আমরা তো জানি না ভয় মরণ কিংবা পরাজয়, আমাদের জীবন কেবলই জয়ের ইতিহাস। অবসরের পর আবার লড়াই, আবার চাকরি, সাহিত্য থেকে বিদায়, এক বিবাদ, এক আপদ। লেখক রূপসী, প্রেমের সংকলন, তার মানব শয়তান, সরস নিবন্ধ সংকলন, ইতিবৃত্তে দুর্গাপুর, প্রতীক্ষা, সরসে হরসে ঝালু পুরাণ। পুরস্কারের প্রাপ্তির সংখ্যাও যথা কম নয়। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন প্রদত্ত সাহিত্য সম্মান, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে প্রদত্ত অভিনন্দন পত্র, সমকণ্ঠ প্রদত্ত সাহিত্য মানপত্র, মুর্শিদাবাদ সাহিত্য সংসদ প্রদত্ত মানপত্র, সাহিত্য আলাপনা প্রদত্ত মানপত্র, ছত্তিশগড় বাংলা একাডেমির শংসাপত্র, দুর্গাপুর ত্রিবর্ণ শংসাপত্র, রামমোহন স্মৃতি সাহিত্য পুরস্কার কলকাতা, সংস্কৃতি সংসদ পুরস্কার নারায়ণ মজুমদার স্মৃতি সম্মান। আজ আমরা আছি বন্দ্যোপাধ্যায়ের সাথে। বাকি আপনাদের সঙ্গে লেখক পরিচিতি করে দিই। স্যার, আমরা আমাদের ইউটিউব চ্যানেল ঝালমুড়ি থেকে এসেছি। আমরা আজকে লেখক সাহিত্যিক নির্মল কুমার বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে এসেছি, তার জীবনের কাহিনী শুনতে এসেছি তার অধ্যাবসানার কাহিনী শুনতে এসেছি, তার জীবন যুদ্ধের কাহিনী। আমার কথা ব্যাপারটা হচ্ছে যে আমি সাহিত্য করতে দুর্গাপুরে আসিনি, এসেছিলাম চাকরি করতে। এবং আমি হিন্দুস্তান ফার্টিলাইজারে এগ্রিকালচার রিসার্চ ডিভিশনে ফাইন্যান্সের স্টাফ অফিসার ছিলাম। কিন্তু তখন আমার মধ্যে সাহিত্য বলতে আসেনি, এবং রিটায়ারের কয়েক বছর আগে একটা পত্রিকাতে মানে গল্প ছেপে দেয়, তখন আমার মনে হয় যে আমার মধ্যে এই জিনিসটা আছে। তারপর আমি লেখালেখি শুরু করি। রিটায়ারের পর বহু কয়েক বছর ধরে
বর্ধমান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রে পাতায় প্রতি সপ্তাহে একটা করে প্রবন্ধ লিখতাম। প্রচুর রোমর্চনা লিখেছি, তারপরে লিখেছি প্রবন্ধ, কিন্তু কবিতা আমি 2-4টা লিখেছি, কারণ কবিতা আমি ছোট করে লিখতে পারতাম না। কবিতা অনেক বড় লেখা হয়ে যেত, সেই জন্য কবিতা লেখাটা ছেড়ে দিয়েছি। প্রবন্ধ লিখলাম, প্রবন্ধ লিখলে কাজ দেয়। তারপরে আমি আঞ্চলিক ইতিহাস চর্চার দিকে ঢুকে পড়লাম। আমার একটা বইও আছে আঞ্চলিক ইতিহাসে। লিখতে গিয়ে আমি স্বদেশ চর্চা, লোক সাহিত্য, সোনারপুর, কলকাতার সঙ্গে জড়িয়ে গেলাম। সেখান থেকে পরিসংখ্যায় একটা করে প্রবন্ধ লিখতাম। তারপরে দুর্গাপুরে সর্বজিৎ যশ, তিনিও প্রবন্ধ লিখতেন, আঞ্চলিক প্রবন্ধ। এই প্রবন্ধ লেখার কারণ একটাই হয়ে গেল যে একটা আমি প্রবন্ধ লিখেছিলাম যে 1800 শতাব্দীর আগে শিল্পাঞ্চলের পথঘাট। তো সেইটা লেখার পর আমার 4টে পত্রিকায় ওরা নিজের থেকে প্রকাশ করলো। তখন ভাবলাম যে এইটাই তো ঠিক, যে আমি যেটা লিখছি সেটা তো অন্যান্য পত্রিকায় গ্রহণ করতে থাকছে। সেই থেকে আমি লিখতে আরম্ভ করলাম আর কি লোক সাহিত্যিক স্বদেশ চর্চা। এই যে আছে। আর এই আন্দামান থেকে বাঘ প্রতিমা লিখি, তারপরে কিছু রম্যরচনা লিখেছি, কবিতা লিখেছি। এই নিয়ে লিখে যাচ্ছি যে মানুষের কাজে লাগবে না এমন লেখা আমি লিখবো না। একটা কবিতা লিখলাম, কে পড়লো না পড়লো ছেড়ে দিল, আমার দিয়ে নিজের নাম হলো তা নয়। আমি দেখবো যে মানুষের কাজে লাগবে। এবারে আমাদের একটা দিয়েছে লোক পত্রিকায় যে আমাদের যে সংস্কৃতি, গান, আচার আচরণ, ব্যক্তিগত যে পূর্বকাজ ছিল সেগুলো সব হারিয়ে গেছে বা নতুন যারা ভালো হয়েছে। এই নিয়ে প্রবন্ধ আমি অলরেডি লিখে ফেলেছি, সে প্রবন্ধ আমার ফাইলেই আছে। এখনই সঠিক চর্চা ভদ্রলোকের সঙ্গে কথা হলো, এইসব নিয়ে লেখালেখি করছি। বয়স তো 85 হয়ে গেল। আপনার জন্ম? আমার জন্ম হচ্ছে, আমাদের তো সেই তখনকার দিনে ইংরেজি টিংরেজি ছিল না, তখন হচ্ছে 1347 সালে 5ই আশ্বিন। হ্যাঁ, সেই থেকে মনে হয় 85 হয়ে গেছে। হ্যাঁ। আপনি দুর্গাপুরে জন্ম না বাঁকুড়ায় জন্ম? আপনার জন্ম দুর্গাপুর জন্মস্থান না বাঁকুড়া? না, আমার হলো বাঁকুড়ায় বাড়ি। আচ্ছা, বাঁকুড়ার কোথায়? বাঁকুড়ায় পাবইয়া বলে একটা গ্রাম আছে। আচ্ছা, পাবইয়া ওখানে আমার বাড়ি। আচ্ছা। আমার ওই ভৈরবপুর টৈরবপুর বলে আমার গল্প আছে, ওটা পাবইয়া আর কি, পাহাড়ের দেশ আর কি, দামোদরের ধার। হ্যাঁ, সেখানে বেশি গল্প আছে। দুর্গাপুর, এটা কেবল দুর্গাপুর নিয়ে গল্প। তখনকার স্যার কোন স্মৃতি, মানে ছোটবেলাকার কোন স্মৃতি, গ্রামের ছোটবেলাকার গ্রামের কোন স্মৃতি? ছোটবেলায় গ্রামের কোন স্মৃতি? গ্রামের ছোটবেলাতে আমি পরে তো মা বাবা মারা যায়, তারপরে লেখাপড়া তেমন এগোয় না। শ্রীপুরে যে স্যার মশাই কাছে গিয়ে অনুরোধ করেছিলাম, উনি আমাকে রাখলেন না, বাড়িতে ফেরত দিলেন। তখন আমি বেরিয়ে পড়লাম। প্রথমে একটা রান্নার কাজ পেয়েছিলাম, সে রান্নার কাজ করতাম একজনের বাড়িতে। রান্নার কাজ করতে করতে ওখানে পশুপতি আচার্য, বিশের ঘরে শাকতরিয়ায় পশুপতি আচার্য বলে একজন হিন্দু মহাসভার রাজনীতি করা লোক, তিনি তার নজরে পড়ে যায়। তিনি আমাকে স্কুলে ভর্তি করে দেন। আমাদের হেডমাস্টার ছিলেন আলুটা গ্রামের আশুতোষ গোস্বামী। তারা দুজনে মিলে বললো, দেখ তুই পড়াশোনা করবি, তোর হোস্টেলে খাওয়া দাওয়া ফ্রি, কিন্তু তোকে ফার্স্ট হতে হবে। ফার্স্ট না হলে তোর হোস্টেল ফি বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘটনা হলো যে আমি যখন 9 উঠলাম তখন আর্টস সায়েন্স ছিল। হ্যাঁ, আর্টস সায়েন্স ছিল, তো আমি আর্টস পেয়ে গেলাম, অঙ্কতে তখন পারলাম না, কারণ আমার তো কিছুই ছিল না। আমি অঙ্ক নিজের ইচ্ছে কি করবো, তখন আর্টস পেলাম। আর্টসে সায়েন্সের ছেলেদের সঙ্গে পারলাম না, ওরা ফার্স্ট সেকেন্ড হয়ে গেল, আমি একটু নিচে পড়ে গেলাম 7-8-এ। আমার ওখানে বন্ধ হয়ে গেল। আপনার ওখানে পড়াশোনা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, বন্ধ হওয়ার পর
খাওয়া দাওয়ার সমস্যা, থাকার সমস্যা, ঘুরতে ঘুরতে, কিন্তু বন্ধু বান্ধব ভালো ছিল। ওরা এখানে বিশ্বগড় গ্রামের নকরি চ্যাটার্জি, সদানন্দ চ্যাটার্জি বাড়িতে আমি ওখানে একটা জায়গা পেলাম। তার 9টি ছেলে মেয়ে, তাদেরকে পড়াতে হবে, বিনিময়ে খাওয়া থাকা। সেই থেকে হায়ার সেকেন্ডারি পাস করি। হায়ার সেকেন্ডারি পাসের পর চলে আসছি আসানসোলে, কারণ কলেজটা করতে হবে। আমি কমার্সে ভর্তি হলাম। তখন আমাকে বললো যে যদি তুমি আর্টস পড়ো চাকরি নেই, কিন্তু বাণিজ্য নিয়ে, কমার্স নিয়ে পড়ে তুমি চাকরি পাবেই পাবে। তো কমার্স নিয়ে পড়লাম। কমার্স নিয়ে পড়তে তো রাষ্ট্রীয় কলেজ, তাহলে কলেজের কাছাকাছি থাকতে হবে। সেখানে শীতলা গ্রামে নন্দীদের ওরা 51টি পরিবারে অনেকগুলো ছেলে মেয়ে ছিল। ওদের বাড়িতে পড়া আরম্ভ করলাম। ওরা খাওয়া দাওয়া দিত, হ্যাঁ, আর বাইরে 2টো টিউশনি করে আমাকে যে হাত খরচ, সব খরচের মাইনে এগুলো জোগাতাম। ওই করে বিকম পাস করি। বিকম পাস করি এবং শীতলা থেকেই ওখানে একটা স্কুলে আমি চান্স পেয়ে যাই। স্কুলটা ছিল মানে ইয়ে আর কি, মাইনার স্কুল। ইয়ে হয়নি ওখানে, মাইনে কম, তো ওখানে ঢুকে গেলাম চাকরি চাই। তারপরে হিন্দুস্তান পাটলাতে ইন্টারভিউ দিয়ে এখানে এসেছি। আপনার মধ্যে এই লেখালেখির অভ্যাসটা বা এই লেখালেখির চিন্তা ভাবনা কখন থেকে এলো আপনার? হ্যাঁ, কখন থেকে? ওই যে বললাম, তখন আমি রিটায়ারের 2 বছর আগে, যখন কাজ হালকা হয়ে গেল, তখন একজনের সঙ্গে একটা খবর কাগজ এসেছিল অফিসের থেকে প্রকাশিত। সেখানে আমি একটা লেখা পাঠিয়েছিলাম, দেখেন বাবার লাঠি বলে, ওটা এখানে আসি। সেই বাবার লাঠি পত্রিকার সবাই খুব নাম করলো, তোমার তো হাত লেখে ভালো লেখছি। তখন আমি নিজে চিনলাম, লেখালেখি তখন থেকেই শুরু করি। তারপরে বর্তমান সংবাদপত্রে দেখি, আরো এখানে সাংবাদিকতা করি, যে একটা পত্র পত্রিকাতে। এইগুলো নিয়ে বড্ড ইয়ে ছিল, উপরায় বড়লাম যে আছে, বিরাট বড় লোক, ওর প্রিয় হয়ে ওর বাংলা লিখে দিতাম। ও যেখানে বক্তৃতা প্রবন্ধগুলো আমি লিখে দিতাম। ওর জীবনীটাও আমি লিখেছি, মোটা জীবনী, কলকাতায় বসে ওর জীবনে লিখেছি। এইভাবে চলেছে আর কি। কোনো ছাড়াছুড়া বিভিন্ন বিষয় নিয়ে লিখেছি, কিন্তু কবিতা থেকে বাদ দিয়ে দিয়েছি জীবন থেকে, যে এটা আমি লিখতে পারবো না। আর কবিতা যা নতুন পাল্টাচ্ছে, ইয়ে হচ্ছে, তাতে লিখতে পারবে না। কবিতা নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলাম, আপনার পড়লে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, সেই প্রবন্ধটা দেখে আমাকে এত গালাগালি করে। হ্যাঁ, এই যে দেখুন, আমাকে ভীষণ গালাগালি করে সবাই, প্রচুর সমালোচনা করে। হ্যাঁ, আধুনিক কবিতা একদম ইয়ে করে লিখতে হবে। হ্যাঁ, তাকে বরং মানুষের কাজে লাগবে এমন কবিতা লিখুন। স্যার, আপনার প্রাপ্তির ঝুলিতে তো অনেক পুরস্কার, হ্যাঁ, তো কলকাতায় যাওয়া আসা রীতিমতো ছিল আপনার সাহিত্য জীবনে। তো কলকাতায় কোনো সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি ঠাকুর বা এই ধরনের কোনো বড় সাহিত্যিকদের সাথে বা কবির সাথে আলাপ? না, সাহিত্যিক সঙ্গ করলে যে আমি বড় সাহিত্যিক হবো, বড় পত্রিকা লিখলে যে আমি বড় সাহিত্যিক হবো, এই ভাবনাগুলো কোনোদিন মনে আসেনি। আমার লেখা হচ্ছে মানুষের জন্য লেখা। সেই কারণে আমি কোনো ধর্ম, আমাদের ঠাকুর বিশ্বাস আমি করি না। আমি কোনোদিন পূজা পাশা করি না। ব্রাহ্মণের ছেলে যদি পূজা পাশা করতে আসতো, আমি কোনো পূজা, আমার ঘরে বাবা বকাবকি করে, কিন্তু আমি পূজা পাশা করি না, ধর্ম ওসব নিয়ে আমি ধার ধারি না। আমি মানুষ, আমার কাছে যে কোনো জাতি তিনি যদি তার গৌরব দেখাতে পারেন, আমি তাকে নিশ্চয়ই প্রণাম করবো। আমার এই কবিতাটা মনে পড়ে কালিদাস রায়ের, শিখাইলে এই সত্য তুচ্ছ নয় মণিচিত্ত, দেব নহে মানুষই অমর, মানুষই দেবতা গড়ে, তাহার কৃপার পরে করে দেবত্ব নির্ভর। মানুষের কৃপার পরে দেবত্ব নির্ভর করে। ওটাকে যদি আমরা মা কালী না বলি, ওটা কালকে পাথর হয়ে যাবে।
আর আমরা বিশ্বাস করে করছি, কিন্তু কিছু করে না আমাদের। ওই ঠাকুর কাউকে কোনো আশীর্বাদ করতে, তার কাছ থেকে কিছু পেয়েছে, কেউ কোনো কিছু পায়নি, কিন্তু মানুষ বিশ্বাস করেছে যুগের পর যুগ ধরে। আমি ওর অবাক হয়ে যাই, কি করে হয়। আমি এখানে যে দেখবেন সব লাইন দিয়ে প্রণাম করছে, আমি প্রণাম করি না, বলি ওটা পাথর আমার কাছে, আমি প্রণাম করি না, আমার রেগে যাবে রেখে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সেটা আলাদা ওদের কথা বলেছে। সবার নিজের নিজের বিশ্বাসের উপর যে যার বিশ্বাসে ওরা বস্তু পায় না, কার কি পায়, সব বিশ্বাস করে যে উনি মা কালী আমাকে অনেক কিছু করে না। নিজের ক্ষমতা, আত্মবিশ্বাসের সবচেয়ে বড় বিশ্বাস, আত্মবিশ্বাস, নিজের আত্ম আছে। রবীন্দ্রনাথের কবিতাটা পড়বে, আমারও তুমি করিবে তা নিয়ে নয় মোর প্রার্থনা, তরিতে পারি শক্তি যেন রয়। আমার যে শক্তি থাকে তাহলে আমি চলে যাবো। রামপ্রসাদের মতো তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি মানি না। মা কালী করে দেবে, লোকে করেন তা মানি না, মা কালী কিছু করে না। এই বিশ্বাস করে চিন্তা করে দেখেন, আপনি যেই ক্ষমা পেয়ে নিচ্ছেন, ধার্মিক হন বা ইয়ে হন, মনে আঘাত। এই যে গাভাই একটা আজ সুপ্রিম কোর্টে কথা বলে ফেলেছে, তোমার মৃত্যু তোমাকে রক্ষা করে আমার কাছে কি জন্য এসছো, ওরকম বলে ফেলে যে মানে না, আমরা বলে ফেলি অনেক সময়, চেনা গেলে কিছু হয় না। তুমি নিজের উপর বিশ্বাস, আত্মবিশ্বাস রাখো, পারবে। এই যে দেখবেন গরিব গরিব ছেলেটা মা নেই বাবা নেই, ছুটতে ছুটতে সে রান্না করে, হ্যাঁ লোকের বাড়িতে রান্না করে খেয়ে লেখাপড়া শিখেছি, এটা কোনো ঠাকুর করে দিয়েছে? নিজের মনের জোর। আমার এক জায়গায় চলে গেছে, আমি অন্য জায়গায় গেছি, আমি তো এই নকরি ব্যবহার চলে গেলাম, দুটি খাওয়া বিনিময়ে 9টা ছেলেকে পড়াতাম, যদি খেতাম ওদের সঙ্গে স্কুলে যেতাম, সেখান থেকে হাসপাতাল নিয়ে বাস করলাম। তারপর অন্যদের বাড়িতে ছেলে পড়াতাম, খাওয়া দাওয়া, রাতে কলেজ যেতে রাত্রে আসতাম। নিজের উপর আত্মবিশ্বাস আছে, আমি জানি মা কাছে কেউ কিছু করে দেবে না, কোনো মানুষ কিছু করতে পারে, নিজের ক্ষমতা যদি থাকে হবে। তাই আমি সাফল্য না পাই, যেটুকু পেয়ে যথেষ্ট। আমি জানি, আমি যা দেখে গেছি, কেউ যদি পড়ে কোনোদিন তাহলে বুঝবে, না পড়ে তাতে কিছু হারি যদি নাই রাখ, আমার কোনো ইয়ে নেই, আফসোস নেই। আপনার প্রিয় সাহিত্যিক কে? সুনীল গঙ্গোপাধ্যায়। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে অনেক কিছু, রবীন্দ্রনাথ তো সবার উপরে, ওনার কাছে যাওয়া বোঝার ক্ষমতা আমার নেই, তো প্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। ওনার সঙ্গে আমার অনেক সাহিত্য অনেক ভালো লাগে, ওর সাহিত্য লেখাগুলো আর এগুলো ভালো লাগে। হ্যাঁ, কোনোদিন কথাবার্তা হয়েছে ওনার সঙ্গে বা কোনোদিন পরিচয় হয়েছে সামনাসামনি? হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় যখন বেঁচে ছিলেন, তো ওনার সঙ্গে কোনোদিন আপনার সাক্ষাৎ হয়েছে? সাক্ষাৎ হয়নি। কোনোদিন কথা হয়েছে ফোনে? ফোনে কোথাও হয়নি, যাইনি। জানি যাচ্ছে বা সাথে গেছে, কাছাকাছি গেছে। আমি কলকাতায় 3 বছর ছিলাম, তার সুনীল গঙ্গোপাধ্যায় আমি যাইনি। ওরা কি দরকার, উনি কি আমাকে কিছু করবেন, দেখা হবে খুব জোর, ওর পাশায় ছবি লোকের নাম করবে, আমি ওসব ধাপ জানি না। কি দরকার, ছিলাম তো একান্ন শান্তি চাকরি করতে এসেছিলাম, সেখানে আমি সফল, ছেলে মানুষ করেছি, খেয়েছি, আসছি, এইখানে থেকে গেছি। হ্যাঁ, যাওয়াকে ওদের নাম করে ওদের নাম ভারী আমায় করতে হবে তা না। হ্যাঁ, তবু তো স্যার মানে কারো ধরুন আমার কোনো আইডল আছে বা আমি কাউকে ভালোবাসি, আমার কেউ প্রিয় সাহিত্যিক আছেন বা আমার কোনো পছন্দের লোক আছেন, আমার ইচ্ছা হয় যে তার সঙ্গে দেখা করি, এরকম কোনো ইচ্ছা করে? সেরকম সুযোগ হয়নি। আমি একা, আমি কলকাতায় 3 বছর ছিলাম ট্রান্সফার হয়ে, কিন্তু বড় সাহিত্যিক তো ছিলাম না যে আমাকে ডাকবে গাদর করবে। আমি তখন লেখালেখি করছি, এই হাসির গল্প লিখছি বিভিন্ন পত্রিকাতে। এই ওখানে 2-1 সাহিত্যিক আছে, তার সঙ্গে আলাপ হয়েছিল, তার সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু ওটা মিশিনি। হ্যাঁ, কোথাও তারা এড়িয়ে যায়, চুপ সাহিত্যিক বলে এটা আছে, এড়িয়ে যাওয়ার ব্যাপারটা। আমি ধরবার চেষ্টা করলে ওরা ধরা দিলে না। হ্যাঁ, এটা আছে।
আমি নিজের ব্যক্তিত্ব নিয়ে আছে, আমি বললাম তো আমি ইচ্ছা করলে দেশ আনন্দময় লিখতে পারতাম, কিংবা আমি যে কটা দিন আসি এখানে আমি দেশ আনন্দবাজারে লিখছি, দেশ পত্রিকাতে লিখে দেখে দেবো যে আমি লিখতে পারি, কিন্তু আমি যাইনি। কারণ একটা গল্প হলো, এমন তো প্রতিদিন তো হাজার হাজার গল্প হচ্ছে, এই গল্পটা কি হবে যদি কিছু না দিতে পারেন পাঠককে। আমি সেরকম ধরনের লিখি, সেরকম চেষ্টা করি আর কি, মানুষের জন্য ভালো যাতে হয়, মানুষের কল্যাণ হোক এটাই করি। এটা কোনো দেবী না কিছু না, মানুষের কল্যাণ হোক। ইংরেজি যা বুঝলাম তাই ধরে রাখি, কিন্তু কি আমি ঠকে গেছি। আমি জানি যে আমার যে ক্ষমতা আছে আমি এটাই দাঁড়িয়ে দেবো, কাউকে কোনো দরকারই নেই। যেমন ধরুন ঠাকুর দেবতা নিয়ে বলতে গেছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আছে, ওরে কানায় ওরে বলায় তোরা আয়, গাছতলায় দাঁড়িয়ে বড় শিশুদের কাণ্ড দেখে আমরা হাসাহাসি করি, এরা এরকম ভগবান টগবান বলে। সুনীল গঙ্গোপাধ্যায় তো সরস্বতীকে নানা ভাবে ব্যঙ্গ করতে, এবার কি আমরাও সেরকম ভাবে দেখি। আমি এই ঠাকুর দেবতায় ভক্ত, আমরা যেহেতু সবাই ভক্তি করে তো আমরা অশ্রদ্ধা করি না, ঠিক আছে তোমরা করছো করো, তোমাদেরকে যেদিন আমার পরবর্তী সাহিত্যিকরা বুঝাতে পারবে সেদিন দেশটা অন্যরকম হবে। চিনি একটা ঠাকুর আছে, আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ, হ্যাঁ ওই তো। তাছাড়া ইংরেজরা কত লোক বৈজ্ঞানিক, 50-60 জনের নোবেল পুরস্কার পেয়েছে ওরা, কিন্তু ওদের দেশের কোন, ওরা ওদের নিজের ধর্মটা ব্যবহার করে, কিন্তু ওরা যেটা মানে আর কি। তেমনি যদি ইন্ডিয়া কোনো হতে পারে তাহলে হবে আমার দেশে, নাহলে হবে না, আমরা তো চলে যাবো আর কি। আমি আর চেষ্টা করছি, আমার খুব ক্ষমতা ততটুকু, সামান্য মানুষ। সমাজ সংস্কৃতি মনে করুন যে আমাদের হিন্দু ধর্মের কথা বলি, রামমোহনের আগে ছিল আমাদের সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা প্রায় একজন ব্রাহ্মণ 100-150 বিয়ে করতো, তারপর ব্রাহ্মণ মরে গেলে তার বউদিকে পুড়িয়ে মারত, কারণ ওরা সম্পত্তি জঞ্জাল হতে পারি, পুড়িয়ে দিত। তো প্রথমে রামমোহন এসে বাধা দিয়েছিল, আকবর বাদশাহ থেকে সবাই ওকে এই দিনটা ঘৃণা করতো, রামমোহন বাধা দিয়েছিল, কিন্তু সমাজ একধারে, রামমোহন একা কিছু করতে পারেনি। তারপর হলো কি মানুষের ধর্মবিশ্বাস, তখন ধর্মবিশ্বাস, সেখানে রামমোহন কিছু করতে পারেনি। শেষে যখন রামমোহনের বৌদিকে, দাদা মারা গেল, বৌদিকে ঘর থেকে টেনে এনে পুড়ে দিল, তখন রামমোহন জেগে উঠলো, আয় দেখছি বলে তাকে পাস ইয়ে করলো, সতীদাহ প্রথা বন্ধ করলো বেন্টিং এর সাহায্যে। তখন বিদ্যাসাগর বয়স 7 বছর। তারপরে বিদ্যাসাগর লেখাপড়া শিখতে যখন এলো, তখন দেখলো যে বিধবাদের গিজ করছে সমাজটা, আর সব পুরুষ লম্পট পুরুষ তাদের নানাভাবে বেজ্জতি করছে। তারা পালিয়ে গেল কোথায়, কাশী, বৃন্দাবন, হ্যাঁ ইয়েতে মথুরায় গিয়ে তারা থাকতে আরম্ভ করলো। মানে উচিত ছিল বেশ্যাবৃত্তি আর খাওয়া দাওয়া, তো ঘর থেকে শান্তি। তারপরে আমি বৃন্দাবন গেছিলাম, তখন দেখলাম যে এখানে এখনো আছে, এখনো অনেক এমন মেয়ে আছে যার শ্বশুর ঘরে সাজ হয়নি, আপনার বাড়ির সাজ হয়নি, চলে গেছে জয়দেবের গুরুদেবের কাছে, সেই গুরুদেব তাকে চালান করে দিয়েছে বৃন্দাবনে, সেখানে বৃন্দাবনে থাকে। আমার সঙ্গে দেখা, হ্যাঁ কেমন আছো, না বলছে আহা বাবা দিতে পারলে ভালো, না দিতে পারলে মূল্য, এরকম এর ভালো লাগে, একটা সুস্থ মানুষের পক্ষে এটা ভালো লাগবে। আমি বৃন্দাবনে ছিলাম 10-15 দিন, আমার একটা গল্প আছে, আমি গল্পের মধ্য দিয়ে প্রবন্ধের মধ্য দিয়ে লিখে গেছি। এর সঙ্গে কে পড়ুক আর না পড়ুক কিচ্ছু আসা যায় না, একদিন যদি পড়ে, যেমন আপনারা এলেন, হ্যাঁ এটা তো আমার ভাগ্য, আমি তো আমার কথাটা মন করে বলতে পারলাম আপনার দিকে, আপনার কথা শোনার জন্য এসছি। হ্যাঁ
আমরা আমাদের কথা বলতে আসিনি বা আর আপনাদের বলা মানে কতজনের কাছে যাবে তার তো ঠিক নেই। তার মানে তো আমি এই বললাম পিছাবো কোথায়, যাবে এগিয়ে যাবো। বর্তমান রাজনীতি নিয়ে যদি কিছু বলেন। সামনে আলোচনা না করাই ভালো। হ্যাঁ, এবার আছে, যারা করছে তাদের দোষ নেই, যারা নিচ্ছে। এই ব্যাপারটা হচ্ছে যে টাকার লোভ তো ভয়ঙ্কর। হ্যাঁ, সেই টাকার লোভে ওরা নানা রকম করছে। রাজনীতি বলতে গেলে ধরুন শুধু আজ এদিকে চোর বলা হচ্ছে বা এ করা বলা হচ্ছে, কিন্তু চোর জওয়াহরলাল নেহরু ছিল না? যখন আজাদ হিন্দ ফৌজের সমস্ত ইয়েগুলো জওয়াহরলাল নেহরু নিয়ে নেয়নি, তারপরে ওর সময় তো একটা কি কাণ্ড ঘটেছিল সেখানেও হয়েছে, প্রত্যেকেই এরা করেছে। আরো আজকে একটা পড়ছিলাম যেটা কেউ বলছে যে ভারতরত্ন বা বড় টাইটেল নিয়ে নিয়েছে। আমাদের কে দিল এদের এই উপাধিগুলো কে দিল? হ্যাঁ, যে কি কি উপাধি আছে যে সব পেয়েছে, গান্ধীজি কি বলা হয়, হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে বলা হয় এরা নিজেরাই নিয়েছে। একটা কি রেখেছিল একটা ছেলে, ওই যে এদিকে উপাধিগুলো কে দিয়েছে? তখন বললো যে আমাদের রেকর্ডে তো নেই, ওর কে দিয়েছে আমরা বলতে পারবো না, আমরা নিজেরাই দিয়েছে। সব লোভ, মানুষ মাত্র লোভ আছে, সেটা দোষের নয়, লোভ থাকবে। আর এরা যে করেছে রাজনীতি, এরা বলতে পারে যে শিক্ষা দীক্ষা খুব কম, যার ফলে শিক্ষা নিয়ে এই চুরিগুলো করেছে। এটাকে ক্ষমা করা যায় না, কিন্তু কিছু করার নেই আমাদের। সারা মুখে বলতে যে দোষী হওয়া, রাজনীতি হওয়া, একটা পার্টিকে সমর্থন করা, কি আর করা যাবে? তবে নেতা মাত্রই চুরি করবে, তাতে যে যাদেরই হোক চুরি করবে। আপনার প্রিয় নেতাকে যদি বলি, আপনার প্রিয় প্রধানমন্ত্রী বা প্রিয় নেতাকে? রাজনীতি আমার প্রিয় নেতা আমার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভালো লাগে। বুদ্ধদেব ভট্টাচার্য ভালো লাগে, যতটুকু ভালো লাগতো যেটা বুদ্ধদেব ভট্টাচার্য ভালো লাগে। আমাদের দুর্গাপুরের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, হ্যাঁ, আমি যদি বুদ্ধদেব বাবুর সঙ্গে বিধান রায় বা বুদ্ধদেব বাবুর সঙ্গে জ্যোতিবাবুর কম্পেয়ার করি, সেক্ষেত্রে আপনি বিধান রায়কে আগে রাখবেন না জ্যোতিবাবু? বুদ্ধদেব বাবুকে অনেক আগে রাখবো। কেন? বিধান বাবু করেছে বলছে, পাঁচ থেকে বলছে, কিন্তু এই সমস্ত করেছে বীরেশ্বর বলে এক ইঞ্জিনিয়ার, সেই সমস্ত দুর্গাপুরের সামুদ্রিক সমস্ত করেছে। হ্যাঁ, আর বিধানচন্দ্র রায় সই করেছে। আমি একটা, কিন্তু বিধানচন্দ্র রায়কে তো বাংলার উপকার বলা হয়। বলতে পারে, ওই তো আমি এবারই খুঁজে যাচ্ছিলাম, কে দেয় এদিকে এগুলো, কি প্রমাণ আছে, কি তার তথ্য আছে, বুঝলেন? কিন্তু আমার একটা বই আছে ইতিবৃত্তে দুর্গাপুর সম্বন্ধে লেখা, তাতে লেখা আছে যে বীরেশ্বরী ভদ্রলোক যাবতীয় করে গেছেন, বিধানরায় সই করেছে। তবে আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের অবদানও আছে, যে অবদানের কারণে যে সিঙ্গুর যে কারণে হয়ে গেল, আনন্দ গোপাল সিঙ্গুর হতে দেয়নি, সবারই প্রত্যেক সম্পত্তি চলে যাচ্ছে, কারখানায় রুটি টাকাতে পারতো যে আমাদের ঘর আমরা দেবো না, তোমাদের কারখানা হোক আর না হোক। হ্যাঁ, কিন্তু সেখানে আনন্দ গোপাল মুখোপাধ্যায় শেষ করেছে, সহযোগিতা করেছে। বিধানচন্দ্র একজন ডাক্তার, তিনি সদ্যব্যক্তি, ওর নামে বদনাম করা যাবে না, কিন্তু আসল সত্য হলো এটা, ওই আছে ইঞ্জিনিয়ার, ওই সব কিছু করে গেছে আর কি। যেহেতু বিধানচন্দ্র মুখ্যমন্ত্রী, তিনি সই করেছেন, আর উনি যেখানে যা করতে বলছেন বিধানচন্দ্র রায় তাই করেছে। আচ্ছা স্যার, এবার আমি আপনাকে পরপর কতগুলো বলবো, কতগুলো পরপর একটা র্যাপিড ফায়ারে আমি আসবো প্রশ্ন, ঠিক আছে? তো আপনি একটু উত্তর দেবেন যে আপনার কাছে কে ভালো, মানে কাকে আপনি আগিয়ে রাখছেন। ধরুন আপনি
বললেন, আমি যদি প্রথম থেকেই ধরি, বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, এর মধ্যে আপনি কাকে আগিয়ে রাখবেন? বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়, জ্যোতিবাবু। হ্যাঁ, বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু। জ্যোতিবাবুকে বলবো। জ্যোতিবাবু, বুদ্ধবাবু। জ্যোতি বসু, বুদ্ধবাবু। জ্যোতি বসু, বুদ্ধবাবু, এর মধ্যে কাকে আগিয়ে রাখতে বল? হ্যাঁ, এই দুজনের মধ্যে কাকে আগিয়ে রাখবেন? জ্যোতিবাবু, বুদ্ধবাবু? বুদ্ধবাবু। বুদ্ধবাবুকে। বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি। বুদ্ধবাবু। আর যদি আমি প্রধানমন্ত্রী, আমি বুদ্ধবাবু ভালো লাগে, তো জীবন দর্শন পড়েছি, দেশ পত্রিকাতে পড়লাম, অনেক কিছু করলাম। তাছাড়াও তিনি একজন সাহিত্য প্রেমী ছিলেন, তিনি নিজেও সাহিত্যিক ছিলেন। একজন বুদ্ধবাবু একজন সাহিত্য প্রেমিক ছিলেন এবং নিজে একজন সাহিত্যিক ছিলেন। আর জওহরলাল নেহরু আর লাল বাহাদুর শাস্ত্রী, এর মধ্যে আপনি কাকে আগিয়ে রাখবেন? জওহরলাল নেহরু। লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী। লাল বাহাদুর শাস্ত্রী। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। রাজীব গান্ধী ভালো করেছিল। রাজীব গান্ধী, নরসিমহা রাও। রাজীব গান্ধী, নরসিমহা রাও। রাজীব গান্ধী। রাজীব গান্ধী, মনমোহন সিং। আর রাজীব গান্ধী, মনমোহন সিং। মনমোহন সিং। মনমোহন সিং, নরেন্দ্র মোদী। হ্যাঁ, মনমোহন সিং, নরেন্দ্র মোদী। মনমোহন সিং অনেক আছে। আসলে নরসিংহ রাও নিজের ঘরে বসে 1 কোটি টাকা ঘুষ নিয়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী। যদি আমি জিজ্ঞাসা করি আপনাকে যে আগামী দিনের আগামী দিনে মুখ্যমন্ত্রী, আমি বলতে পারবো না কাউকে। আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী প্রধানমন্ত্রী, কারণ আমি এই প্রজন্মের সঙ্গে সেভাবে আর বুঝিনি। রাহুল গান্ধী, যদি আমি রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদী কম্পেয়ার করি, তো সেক্ষেত্রে রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদী দুটোকে বাদ দিলে ভালো হয়। দুটোকে বাদ দিলে হয়, আমাদের দেখার দরকার নাই। বলছে যে নরেন্দ্র মোদী প্রত্যেক ক্লাসে নরেন্দ্র মোদীর জীবনী পড়ানো হবে। হ্যাঁ, ক্লাসে ও কেমন ছিল। তো একজন বলছে যে হ্যাঁ, তাতে কিছু সুবিধা হবে, শিশুরা শিখবে যে কি করে নিজের সার্টিফিকেট আটকে রাখতে হয়, নকল করতে। কতটা ব্যঙ্গ একজন প্রধানমন্ত্রীকে ভাল লাগে না। রবীন্দ্র আর নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সুনীল বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পরে কিছু নেই। আমি রবীন্দ্রনাথকে নিয়ে অনেক পড়েছি। তারপরে রবীন্দ্রনাথের গল্প আছে যে আপনি ভাববেন যে আমি তো সেই দিকে সাহিত্য করলাম, তো রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু জানতাম না, কিন্তু সেই সময়ে যত পত্র পত্রিকা ছিল আর যত রবীন্দ্রনাথ সম্বন্ধে দেখা বেরিয়েছে সব পড়েছি বসে বসে। আর দিন নয় রাত নয় রবীন্দ্রনাথকে জেনেছেন। আর ও জানতো যে মোটা বই কিনতে হবে, সে ক্ষমতা ছিল না, কিনিনি। রবীন্দ্রনাথকে নিয়েছি আমি। রবীন্দ্রনাথকে জানা, রবীন্দ্রনাথ বা নজরুলকে জানা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয়। না, ওনারা অনেক জেনেছি, পড়েছি, তার কবিতাও অনেক মুখস্থ আছে। যদি আপনি একটা কবিতা বলেন, আমরা তাহলে শেষ করবো আমাদের এই অনুষ্ঠানটা। আমাদের এই সাক্ষাৎকারটা শেষ পর্বে এসেছি, যদি আপনি একটা রবীন্দ্রনাথের কবিতা বলে শেষ করেন। রবীন্দ্রনাথ যে বলেছে কবিতার মধ্যে, সেটাই আমি বলছি। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দিকে দিকে কত না নগর রাজধানী, মানুষের কত চিত্রি, কত নদী, গিরি, সিন্ধ, মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরী।
বিশাল বিশ্বের আয়োজন, মন মল জুড়ে থাকে অতি ক্ষুদ্রকারী এক কোণ, সেই ক্ষয়ে পরিগন্ত ভবনে বিচন্ত আছে যায় অক্ষয় উৎসাহে, যেথা পায় চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দৃঢ়তায় আপনার মনে পূরণ করিয়ালে যত পারে ভিক্ষা লব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। সেই সুর সাধনায় পৌঁছল না বহুদূর ডাক, রয়ে গেছে ফাঁক জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় জ্ঞানের পসরা। তাই আমি মেনে নিই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা আমি জানি, জেলের বিচিত্র পক্ষে হয় নেই সর্বত্র জানি। এই শিল্পী থাক অনেক বড় কবিতা। বর্তমান কবিদের মধ্যে কাকে ভালো লাগে? বর্তমান কবিদের মধ্যে কাউকে ভালো লাগে? বর্তমান যেসব কবি আছেন, কবিতা বর্তমান যেসব কবি বা লেখক বা সাহিত্যিক আছেন বর্তমান, তাদের কাউকে ভালো লাগে? তার মধ্যে ভালো লাগে ওই বয়স্ক লোক মারা গেলে কিছুদিন আগে, কি বুড়ো মতো করে। না, বর্তমান যারা আছেন, শ্রীজাতর নাম শুনেছেন? নামটা? নামটা মনে পড়ছে না। এখন বেঁচে আছে তারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে, বেঁচে আছে। বর্তমান কবি, বর্তমান কবি, বর্তমান কবি আমি তাহলে কার কবিতা পড়িনি, এই কবিতাটাই পড়িনি। একটা আতঙ্ক যেন ব্যঙ্গ করছে, এই সৃষ্টির খেয়ালেই পথে বসিয়েছে জীবন যুদ্ধে বিধ্বস্ত এই চলমান সময়ের মধ্যে চলে গেলেন সহধর্মিনী। এ যেন আর এক জীবন, বড় একা ফাঁকা ফাঁকা সময়, সন্তানদের স্বাবলম্বী এবং সংসারী। শরীরে সমস্যা নেই, আর্থিক সমস্যা নেই, মনের দিক দিয়ে অনেক হালকা এবং সতেজ। সময় কাটাতে আবার দুহাত তুলে নিলাম কলমে। একটি সংবাদপত্রে নিয়মিত কলমটি বিগত 5 বছরের যে গল্পগুলি লেখা হয়েছে তার মধ্য দিয়ে কয়েকটি নির্বাচিত গ্রন্থ প্রকাশ হয়েছে। সাহিত্য এখন আপদ নয়, আতঙ্ক নয়, পরম বান্ধব। সে আমাকে অনেক দিয়েছে, পরিচিতি করিয়েছে বহু জ্ঞানী গুণী মানুষজনের সাথে। এখন সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। আপ্লুত জীবনের মানে খুঁজে পাই বাঁচার রসদ, সুখের সঠিক জ্ঞান। সুখের সঠিক সংজ্ঞা জানা নেই, জানি না সুখ থাকা কাকে কয়। ধনী হওয়া সুখের চাবিকাঠি নয়, কিন্তু মানুষের জন্য ভাবনায় এক ধরনের সুখ আছে। মানুষের জন্য লিখে যা রেখে যাচ্ছি তাতে আত্মপ্রাপ্তি, আত্মশান্তি। যা রাখি আমার তরে মিশে তারে রাখি, আমিও রব না যবে, সেও হবে ফাঁকি। যা রাখি সবার তরে, সেই শুধু রবে, মোর সাথে ডোবে না আছে, রাখে তারে সবে। এটাই মূল মন্ত্র। এটা যদি আপনার মুখে একটু বলুন, এই 4টে লাইন আপনার মুখে শুনতে চাই। এটা এই 4টে লাইন আপনার মুখে শুনতে চাই। হ্যাঁ, এই 4টে লাইন আপনার মুখে শুনতে চাই। ওই চশমাটা যা রাখি আমার তরে নিচে তারে রাখি, আমিও রব না যাবে, সেও হবে ফাঁকি। যা রাখি সবার তরে, সেই শুধু রবে, মোর সাথে ডোবে না সে, রাখে তারে সবে। আমরা একটা দেখাই আপনাকে কবিতা বইটা। আমার কোনো বাসনা নিয়ে কলম ধরেনি কখনো। ছেলেবেলা থেকে সাহিত্য সংস্কৃতির প্রতি ছিল দুর্বাদ আকর্ষণ। সেই আকর্ষণের প্রাবল্যে চাকরি জীবনে জড়িয়ে পড়েছিলাম সাহিত্যের লেখালেখিতে। যে সময় শুরু করেছিলাম লেখালেখি, সেই সময়টা ছিল আমার দেশে এক অস্থির সময়। দেশে প্রচন্ড খাদ্যাভাব, খাদ্যের দাবিতে আন্দোলন হচ্ছে এখানে ওখানে। মানুষকে দুমুঠো খাইয়ে করে রাখার জন্য গ্রামগঞ্জে করা হয়েছে লঙ্গরখানা। সমাজ ব্যবস্থা সামনে আনার জন্য লেখাপড়া ছেড়ে সোনার ছেলেরা বেরিয়ে পড়েছে আন্দোলনে। প্রতিবাদে প্রাণ দিচ্ছে জড়ে জড়ে, আন্দোলনে মিছিলে ধর্মঘটে প্রতিবাদে শ্রমিকরাও ছিল মুখর। ঝড় উঠেছিল সাহিত্য সংস্কৃতির জগতেও। যাত্রা, নাটক, প্রতিবাদী সাহিত্যের সময়টা ছিল উত্তাল। এই অবস্থা চলতে থাকার সময়ে কয়েক দশের ব্যবধানে বদলে গেল সময়টা।
সে বদলে যায় কোনো অনুমান অনুভব উপলব্ধির মধ্যে নয়, যেন জানান দিয়ে সশরীরে শব্দ করেই বদলে গেল সে। যা নীরব সাক্ষী থেকে গেলাম আমরা, জাদু মন্ত্রের মতো মিলিয়ে গেল আন্দোলন, মিছিল, মিটিং, ধর্মঘট, প্রতিবাদী শব্দ। দেশে এখন বিপুল জনভার, কিন্তু খাদ্য সমস্যা নেই। ইতিমধ্যে দেশে অসংখ্য কোটিপতি, 5-10 লাখ টাকার মালিক অধিকাংশ মানুষ। এই মুহূর্তে পূর্বের তুলনায় এক সুখী সমৃদ্ধ সমাজে বাস করছি আমরা। আমাদের জীবন যাপনে রয়েছে ভোগের পসরা, জীবন দর্শনার্থে খাও পিও জিও। আমাদের বাঁচার উপকরণে বিনোদন, সংস্কৃতি বিনোদন, দূরদর্শনে বিনোদন, এমনকি সাহিত্য বিনোদন। ভোগের সুখে মাখো মাখো হয়েই তো জীবন। সে জীবনে তার জীবনে মানে আছে, একটা সৌন্দর্য আছে, ছন্দ আছে। বাঁচার মতো বেঁচে থাকা জীবনের গৌরব। এই বাঁচা কখনই আত্মস্বার্থে নয়, সমস্ত মানুষের কথা ভেবে বাঁচা। এই বিশ্ব চরাচরে একমাত্র পৃথিবী গ্রহে আছে মানুষ। মানুষ ব্রহ্মাণ্ডের সবচেয়ে উচ্চসীমের প্রাণী। এই বিশ্বের সম্পদ এবং গৌরব, তার সৃজনী শক্তি, বিস্ময়। এই মানুষের বেঁচে থাকা কখনোই যেন ইতর প্রাণীর মতো না হয়। আমাদের বর্তমান চলমান জীবনের ভাবনায় আছে কিছু আপত্তি, বিপত্তি, বিকৃতি, অভাব আছে, মুক্ত চিন্তা, উদারতায়, অন্ধবিশ্বাস, কুসংস্কার, মৃত্যু ঘটাচ্ছে সুচেতনায়। এই সমস্যা দূর করতে আয়োজন প্রতিবাদ। সাহিত্যের সেই কাজটি করে অত্যন্ত গোপনে। আমার লেখালেখিকায় সমস্ত অসৎ উদ্দেশ্য, অসুন্দরের প্রতি নীরব প্রতিবাদ। ঠিক আছে, এই জন্য এই বইগুলো নিয়ে লিখেন ওনাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে আপনার নামটা প্রণাম। আমার নাম মীর। প্রণাম করুন। প্রণাম মীর। আমার নাম মীর। আমার নাম মীর। 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 মীর মীর মীর। আমিও লেখালেখি করি অনেকটা, যতটা পারি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি যতটা পারি লেখালেখি করি, চেষ্টা করি। মানে তবু তো আপনার অনেক সঞ্চয় আছে। চেষ্টা করি। হ্যাঁ, আপনার অনেক জানা আছে, অনেক কিছু জানেন। চেষ্টা করি ছোট তোমার তুমি মানে একদম স্যার, আপনি আমাকে তুমি বলেন, আমি সেটাই বারবার আপনাকে বলছি। আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওইটাই বড়। এখন ভালো থাকা সমস্যা। আর আরো আমাদেরকে সাহিত্যের ঝুলিতে আরো রত্ন ভান্ডার আপনি দিয়ে যান, এটাই আশা করব, এটাই আশা রাখবো। অনেক অনেক ধন্যবাদ। ঝালমুড়ির তরফ থেকে মিস্টার নির্মল বন্দ্যোপাধ্যায়কে এই ঝালমুড়ির একটি স্মারক জ্ঞাপন করছি। আমরা খুব খুশি যে আপনাকে আমরা আমাদের ঝালমুড়ির চ্যানেলে আপনার সাক্ষাৎকার পেয়েছি, তাতে আমরা খুব সম্মানিত। এই ঝালমুড়ির সম্বন্ধে আপনি কিছু বলুন। না, আজকে ঝালমুড়ি এসে আমাদের সাক্ষাৎ যেভাবে নিলেন তাতে আমরা অভিভূত। আমরা আমি মনে করি যে ঝালমুড়ির আরও প্রচার হোক এবং এদের উদ্যোগ সফল হোক, এবং এরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে তাতে আমি খুব অভিভূত। এবং খুব ভালো লাগছে। এর একটা বোধহয় প্রয়োজনও ছিল, সেই প্রয়োজন কাজটা এরা শুরু করেছে। আমার মনে করি যে ভবিষ্যতে এটা আরও অনেক বড় হবে, ভালো হবে। আপনারা সহযোগিতা করুন।